দ্বিতীয় বিষয়টা জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর 5টা 5-এ আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু ডেকে নিয়ে আমাদের সঙ্গে বিজেপির শতরূপা রয়েছেন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও সুর চড়ালেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন, সরব হলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কি বললেন নির্বাচন কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রী, শুরুতে শোনায়। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। নতুন কয়েনের সতর্কবাদী বিজেপির ললিপপ। আমি না অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না যে উনি হঠাৎ ললিপপ বলতে গেলেন কেন। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো অনেক উঁচু দরের মানুষ, উনি কাব্য লেখেন, ছড়া লেখেন, আঁকেন, ঝোঁকেন। ওনার ইন্টেলেক্ট একটু অন্যরকম, ওনার অর্ধেক কথাবার্তা আমার অন্তত বোধগম্য হয় না। আমি জানি না আমাদের অন্যান্য বড় নেতাদের বোধগম্য হয়েছে কিনা। এতদিন তো বলতেন ইলেকশন কমিশন চোর, তার আগে উনি বলেছেন যে ইলেকশন কমিশন আমাদের কথায় চলে। মাঝে উনি হাইকোর্টকে আমাদের ন্যায়ালয়, মানে আমাদের অফিস কার্যালয় বানিয়ে দিয়েছিলেন প্রায়। এরকম উনি করতে থাকেন। তো হঠাৎ উনি এখন এই মুহূর্তে বিজেপির ললিপপ বলছেন কেন, এটা সত্যি আমি অন্তত বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, ওনার অনেক অভিযোগ আছে, আমি মানলাম, ওনার ভয় করছে। উনি তো, আমি সবসময় মেনটেন করি, মমতা ব্যানার্জির মতন অ্যাস্টিউট পলিটিশিয়ান খুব কম আছে দেশে, এবং উনি গন্ধ পান। আমরা যেরকম বর্ষার বৃষ্টির গন্ধ পাই, উনি মাটির গন্ধ পান। যে উনি এবার হাঁটতে চলেছেন, উনি ভালো মতন জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ আস্থার হাত ওনার সঙ্গে থেকে তুলে নিয়েছে। প্রত্যেক বছর তোমরাও গন্ধ পাও যে এইবারে হবে, এইবারে হবে, হয়তো আমাদের গন্ধ নিয়ে তো কথা হচ্ছে না, আমরা কি বুঝি সেটা নিয়ে তো কথাই হচ্ছে না। আমরা তো কেউ ইলেকশন কমিশনকে ললিপপ বা চোর ইত্যাদি কথাবার্তা বলিনি। উনি তো অ্যাস্টিউট পলিটিশিয়ান বলেন, তো উনি সেজন্য উনার ভয় করছে। উনি কি বলছেন শোনো, ললিপপের পরের কথাগুলো কি, এসআইআর কেন হবে, এনআরসি কেন হবে, এগুলো নাকি আমরা ভোটের সময় ভয় দেখাই। দুদিন পর উনি অলরেডি, আজ কালকে থেকে বোধহয় কুণাল ঘোষ বলেছে ইডি সিবিআই হঠাৎ নাকি এখন জেগে উঠছে। তো এই ধরনের একটা ন্যারো পার্সপেক্টিভ ওরাই করে, তৃণমূলই করে এটা, এবং সমস্ত সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে ওদের প্রবলেম। সেটা গভর্নর হোক কি এক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হোক, তুমি বলো 3টে রাজ্যপাল পর পর, তাদের সঙ্গে তৃণমূলের অশান্তি। তোমার ইলেকশন কমিশনকে ওদের পছন্দ নয়, হাইকোর্টকে পর্যন্ত একদম জাজের নাম নিয়ে তৃণমূল উল্টোপাল্টা কথা বলে। এইগুলো তো সাধারণ মানুষ বলে কি, ওরা তো একটু অন্য ক্যাটাগরির মানুষ হয়ে যায়। এটা তো ঠিক প্রসূনদা, মানে একাধিক বিষয়, প্রায় সব সাংবিধানিক ক্ষেত্রেই বিরোধীদের একগুচ্ছ অভিযোগ রয়েছে, এটা তো ফ্যাক্ট। দেখুন, এনডিএ জোটের নতুন শরিক ইডি এবং সিবিআই, ইডি ইসিআই তার সঙ্গে যোগ দিয়েছে। এনডিএ জোট লোক বাড়াচ্ছে, ইসিআইকে নিয়ে নিয়েছে। জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করছেন, সাপোর্ট দিচ্ছেন, কে সাপোর্টিং প্লেটাকে করছেন, অনুরাগ করছেন। তারপরে যখন ওই একটা তালিকা দিয়েছিলেন না 47-এর, তো 41 জনের স্টেটমেন্ট রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হলো পেন ড্রাইভ, তখন অনুরাগের বলতি বন্ধ হয়ে গেল। শাহিনবাগ থেকে শুরু করেছিলেন, এবার চুপ করে গেছেন, আর বিজেপি ওকে সামনে আনছে না। জ্ঞানেশ কুমার তো একটা কনফারেন্স করলেন, দুটো অপশন দিয়েছেন না, অপশন 1, অপশন 2। আমরা বলছি দুটো অপশন আমরাও দিচ্ছি। এক, কাপুরুষের মতো না পালিয়ে বিরোধীদেরকে ফেস করুন। 2-3টে প্রশ্ন আমিই রাখছি। 2005 সালে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে, আই রিপিট, 2005 সালে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর রদ করা হয়েছিল এই যুক্তিতে, যে বছর ভোট থাকে সে বছর সে রাজ্যে এসআইআর হয় না। তাহলে কি করে বিহারে এসআইআর আপনি লাগু করলেন, চালু করলেন উইদাউট কনসাল্টিং অল স্টেক হোল্ডার্স? প্রশ্ন 1। প্রশ্ন 2, কতজন ফরেনার্স খুঁজে বার করেছেন মিস্টার জ্ঞানেশ কুমার? কতজন? লিস্ট পাবলিশ করুন। খুঁজছিলেন না, একদম আতশ কাঁচ নিয়ে ডাহা ফেল করলেন তো। প্রশ্ন 3, কতজন বিএলও নট রেকমেন্ডেড লিখেছে ফর্মে? কেন? কুকুরের নামে
সার্টিফিকেট ইস্যু হচ্ছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আইফোন বিয়ে করছে স্মার্টফোনকে, স্যামসাং তৈরি হচ্ছে, স্যামসাংয়ের নামে চলে আসছে সার্টিফিকেট। আপনি ওখানে বসে অ্যাগ্রেসিভ হচ্ছেন। অপশন দু নম্বর অপশনটা কি? হয় ফেস করবেন, পালাবেন না, না হলে ইমপিচমেন্টটা ফেস করবেন পরের সেশনে। ভারতবর্ষে প্রথমবার যে অবস্থা হয়েছে, একটা কনস্টিটিউশনাল বডি একটা কন্ট্রাকচুয়াল বডিতে পরিণত হয়েছে। বিজেপির কন্ট্রাকচুয়াল বডি হচ্ছে এই মুহূর্তে ইলেকশন কমিশন। সেই কন্ট্রাকচুয়াল বডির কন্ট্রাকচুয়াল চাকরি আপনি করতে পারেন, দেশের মানুষ ওই পদটাকে সম্মান দিত একটা সাংবিধানিক পদ হিসাবে, সেই সম্মান আপনি নষ্ট করেছেন। আচ্ছা প্রসূনবাবু, যদি 26 সালে আবার তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে না? দেখুন, নির্বাচন কমিশনের শত চেষ্টা সত্ত্বেও 26-এ আমরা যে ক্ষমতায় আসব, তখন তো সিপিএম এখানকার প্রদেশ কংগ্রেস বলতেই পারে ওই দেখো সেটিং। দেখুন, আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলতে পছন্দ করি। 2024 সালে যে ভোট হয়েছে, সেই ভোট নিয়ে আমাদের দলের স্ট্যান্ড কি ছিল আপনি দেখেছেন। আমরা বলেছি যে ওই তালিকা যদি ফল্টি হয়ে থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টও ফল্টি। আমাদের রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি কি বলেছেন, যে গোটা সরকার ভেঙে দেওয়া হোক, আমরা সবাই পদত্যাগ করছি, আগে সরকার ভাঙুন, এসআইআর করুন, ফের ভোটে যান। ইলেকশন কমিশনকে আমরা ওপেন চ্যালেঞ্জ করেছি, হিম্মত থাকলে রেকটিফাইড তালিকা নিয়ে ভোট করুন, আমরা আরো বেশি আসনে জিতবো। সুতরাং আমরা জিতবো 26-এ, তা প্রমাণ হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা ট্রিগার্ড হয়েছে যে মুহূর্তে বিজেপির ইন্টারনাল সার্ভে বলল যে বিজেপি পশ্চিমবঙ্গে 46 to 50 পার হবে না। বিজেপি নবনিযুক্ত রাজ্য সভাপতি কি একটা চিন্তন করে বার করলেন যে এত লক্ষের গ্যাপ আছে। দিল্লিতে বার্তা গেল, জ্ঞানেশ অ্যাক্ট করো, পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করা যাবে না, ওটা পার্থের উইকেট। সুতরাং নেট প্র্যাকটিসটা বিহারে করে নাও। আচ্ছা, এই যে রাজারহাট গোপালপুরে আজকে 26,000 ভুয়ো ভোটার সিপিএম বিজেপি দাবি করলো, এই ভুয়ো ভোটারগুলো ধরতে আপনারাই ভুতুরে ভোটারের কথা অভিযোগ তুলেছেন, প্রথমে হইচই করেছেন, তাতে এসআইআর হলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ভালো, আমরা তো আমাদের পক্ষ থেকে প্রথম থেকে আমরা স্বচ্ছ ত্রুটিমুক্ত তালিকার জন্য প্রথম দাবি আমাদের দলই তুলেছে, এটা আপনি জানেন। 2 নম্বর হচ্ছে, যদি কোথাও ফল্ট থাকে, যদি কোনো জায়গাতে ত্রুটি থাকে, প্রথম কথা সিপিএম আর বিজেপি কি বলছে ওটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। ইলেকশন কমিশন যদি এটা অ্যাডমিট করে, এনকোয়ারি করে, করুক, কোনো অসুবিধা নেই। ত্রুটি কার? এই ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে কাজ করেছে কে? ঠিক, আপনার আমার ভোটার তালিকা দিয়েছে ইলেকশন কমিশন। ঠিক, এফআইআর শুড বি লস্ট এগেইনস্ট দ্য আর্সাইল কমিশনার। কেন দায় নেবে না নির্বাচন কমিশন? রাজারহাট গোপালপুরের মতন জায়গায়, একাধিক জায়গায় যেসব ভুয়ো ভোটার আপনারাই খুঁজে বার করছেন, কেন দায় নেবে না কমিশন? সব্যসাচী, ইলেকশন কমিশন, অফকোর্স ইলেকশন কমিশন নিজে প্রেস কনফারেন্স করে এই একাধিক এই ধরনের ফলস অ্যাকিউজেশনের উত্তর দিয়েছে এবং ইলেকশন কমিশন ইজ ভেরি ক্লিয়ার। এখানে তো ইলেকশন কমিশনের আমার কিছু বলবার নেই। ইলেকশন কমিশন একদম পুরো পরিষ্কার বলে দিয়েছে, শুধু হাওয়ায় এই অ্যাকিউজেশনগুলো করলে হবে না, তোমরা অফিসিয়াল চিঠি লেখো, আমরা তো ওয়েবসাইট খুলে দেখিয়ে দিচ্ছি। এইসব ওদের মানে আবদারের শেষ নেই, প্রচুর রকম আবদার তৃণমূলের এবং কংগ্রেসেরও, একই অ্যালায়েন্সও, একই মেন্টালিটিটা এক। আমি একটু একদম প্রথম থেকে আসি। ইলেকশন কমিশনকে দোষ দেওয়া দিয়ে বলা যে তৃণমূলের মতো নোংরা পার্টি, একটা কারাপ্ট পার্টি ফ্রম দ্য রুটস, তারা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন। প্রসূনবাবু হয়তো হতে পারে, কিন্তু ওনার পার্টি যে নয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ, সেটা আমি আপনার সময় ইন্টারাপ্ট করিনি। বেসিক ভদ্রতা আমি দেখেছি, কারণ এটা আমাদের প্রথম ডিবেট। আই হোপ ইউ উইল মেইনটেইন দ্য সেম ডিগনিটি। আই ডোন্ট নো, মানে ইফ ইউ আর পার্ট অফ দ্য সেম পার্টি হয়তো আপনি ওরকমই, বাট প্লিজ ওয়েট। আমি একটা কথা বলিনি, আপনি যতক্ষণ ধরে অনেকগুলো কথা বলে গেলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, কন্টিনিউয়াসলি, এটা কিন্তু প্রথমবার নয়, আমি এটা আগেও বলেছি, 2021-এও অ্যাকিউজ করেছে, 2016-এও অ্যাকিউজ করেছে, আর প্রতিটা ইলেকশনে ওদের মনে হয়, তুমি বিজেপির কথা যদি এই মুহূর্তে আমি আপাতত শেলফ করে দিই, তোমার মনে আছে মীরা পান্ডেকে কি হেনস্থা করেছিল তৃণমূল? কিছুতেই নর্মাল ভোট হতে দেবে না। যখন মীরা পান্ডে বলল যে সেন্ট্রাল
ফোর্স ছাড়া পঞ্চায়েত ইলেকশন হবে না। কি হেনস্থা করেছিল তখন, বোধহয় হার্ডলি 3 বছর কি 4 বছর হয়েছে পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে, 2011 পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের স্বরূপ পশ্চিমবঙ্গের মানুষ দেখে গেল। আর সেটা তৃণমূলও বুঝতে পেরেছে, যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে, সেজন্য লাগাতার কিরকম ভাবে ওরা ভোট করেছে সেটা এই মুহূর্তে এই শোতে আমি আজকে ঢুকতে চাইছি না, কারণ এরম ভাবে যত রকম ভাবে ফোর্স ব্যবহার করা সম্ভব সারা বছর মানুষকে ফিয়ার সাইকোসিসের মধ্যে রেখে ওরা ভোট করেছে। ভোটের রেজাল্ট কি না কি সেটা সব বসেছি, তোমাদের সঙ্গে আমার আরেকটা আলোচনায় হবে। কিন্তু এইটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কবে কি চিন্তন শিবির হচ্ছে আমি জানি না, প্রসূনবাবু জানেন। অবভিয়াসলি তৃণমূল নিজেদের খবর না রেখে আমাদের খবর বেশি রাখছে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কোথায় তারা বেশি কনসার্ন। কিন্তু আবারও আমি এক কথা বলছি, ইলেকশন কমিশন দায় নিয়েছে। ইলেকশন কমিশন আমরা যেরকম অনেক দিন আগে থেকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যেখানে হিন্দিভাষী হিন্দুরা আছে সেখানে প্ল্যান্ড চেঞ্জ অফ ডেমোগ্রাফি তৃণমূল সরকার করেই যাচ্ছে। এবং আমি খুব সম্ভবত সব্যসাচী তোমার শোতে দাঁড়িয়ে বলেছি স্পেসিফিক্যালি যে কটা মুসলমান এমএলএ আছে তাদের কনস্টিটিউন্সিতে বসে বসে কলেজের হলগুলো ব্যবহার করে সিস্টেম্যাটিক্যালি ভোটার্স লিস্ট আপডেট করে চেঞ্জ করে মুসলমান ভোটার ঢোকানো। আমি লাস্ট কথা, বিভিন্ন জায়গায় যেরম ভাবে ওরা মুসলমান ভোটার ঢোকাচ্ছে এটা তো পুরো পরিষ্কার। এই যে সেই যে ফিরাদ হাকিম বলেছিল যে কতদিন কত মাস না কতদিন পর সমস্ত 80% নাকি মুসলমান হয়ে যাবে। দিস ইজ আ প্ল্যান ডেলিবারেট অ্যাটাক ফ্রম তৃণমূল টু ডু দিস। সেই জন্য ওদের ইলেকশন কমিশনকে এত গালাগালি। উত্তরটা একদম পয়েন্ট ওয়াইজ দেব। প্রথমে উনি বলেছি ইলেকশন কমিশন লিখিত চেয়েছে, না ইলেকশন কমিশন তাহলে আপনি প্রেস কনফারেন্সটা শুনেন, এটা আমার কথা নয়। ইলেকশন কমিশন উনি বারবার বলেছেন যে কটা অ্যাকুজিশন রাহুল গান্ধী বলেছে, যে কটা অ্যাকুজিশন আপনার আপনাদের পার্টি সর্বভারতীয় আমরা ইলেকশন কমিশন বলেছে সাবমিট অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট আর লিখিতর মধ্যে একটা পার্থক্য আছে। ও অ্যাফিডেভিট কি মৌখিক হয়? না, অ্যাফিডেভিট লিখিত হয়। অ্যাফিডেভিট হচ্ছে আপন ওথ হয়। লিখিত আর আপন ওথের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা বলছি অ্যাফিডেভিটটা সবাই বললাম টেলিভিশনের নাটক করলাম সেটা করতে বারণ করছে ইলেকশন কমিশন। অ্যাফিডেভিটটা অনুরাগ ঠাকুরের থেকে চাইলে ভালো হয়। মৌখিক হয় না। নাম্বার 2 আপনি কথা প্রেস করতেই পারেন তারপরে আপনার মুখ্যমন্ত্রীর মতন। আমি পরে আমরা কি করেছি 21-এ ছেড়ে দিন, 21-এ নাকি কি 200 করে ঘুম থেকে উঠে পড়ছিল। 200 তো দূরের কথা, 100ই পার হয়নি, 77 তো হয়েছে। আমরা বলছি আপনারা যেরকম ভাবে লাগাতার বলে যান তারপরে এত এজেন্সি নামিয়ে স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে উপনির্বাচন হয়েছে, নেতারা জেগে উঠছে সেটা তো কোনো রকম ভাবে। আচ্ছা, এই যে এজেন্সির কথা প্রসন্ন ধরিয়ে দিলেন, এই যে চুরির অভিযোগ যে প্রধানমন্ত্রী এসে করে গিয়েছিলেন তারও পাল্টা বক্তব্য মুখ্যমন্ত্রীর এসছে, একটু শোনাই কি বলেছেন, তারপর আলোচনায় আসছি। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? সতর্কবাদী চোর তো বটেই, সরকারটা চোর। সরকারের মন্ত্রীরা তাদের ছোট মন্ত্রী মেজর মন্ত্রী একেবারে মানে সিস্টেম্যাটিক্যালি চুরি করে। আর এটা শুধু বিজেপি বলছে বা মাননীয় প্রধানমন্ত্রী বলছে তা নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে 14 রকম না 16 রকমের এখানে সিস্টেমেটাইজড ক্রাইম হয়েছে। বাংলাকে চোর বলছেন, তো সে তো বলবেই। বা পশ্চিমবঙ্গের
যে রেটে চুরি এরা করে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার বলে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে টাকা বাংলার মানুষের জন্য পাঠায় সেটা এদের নেতা নেত্রীরা, মেজ নেতা সেজ নেতা সমস্ত নেতারা ওরা লুটে পুটে খায়। তুমি জানো সব্যসাচী, ইট ইজ অন রেকর্ড, বহু মানুষ ভয়েস চটে বলেছে, ক্যামেরায় মুখ আড়াল করে বলেছে যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে দেয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার যখন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে পাঠায় তখনও তৃণমূলের নেতারা গিয়ে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকে, তাদের ব্যাংক থেকে তুলিয়ে নিয়ে সেই টাকাটা ওরা তুলে নেয়। এই লেভেলে চুরি করে যারা ইট বালি পাটকেল সিমেন্ট মিড ডে মিল ব্যালট বক্স পর্যন্ত খেয়ে নেয়, তাদের চোর বলবে না তো কি দেবতা বলবে? প্রসন্ন, পয়েন্টটা হচ্ছে যে আমি শুরুই করেছিলাম এটা বলে যে এনডিএ জোটের নতুন শরিক ইডি সে গত কয়েক বছর ধরেই ঘুরপাক খাচ্ছে। আর সিবিআই তো গতকাল হাইকোর্টে এরকম বলা হয়েছে, মাননীয় বিচারপতি বলেছেন গ্যালারি শো করে। এতগুলো টিম এলো, এত অপদার্থদের সংমিশ্রণ। প্রসন্ন শো তো দেখি, কালকে দেখলাম শো, কোনটা দেখলেন? দলের বিধায়ক কচু বনে ছুটছেন, পাকড়াও করা হচ্ছে, ফোন ফেলে দিচ্ছেন। শুনুন, আপনি একটা আইসোলেটেড এক্সাম্পল দিচ্ছেন। আসলে বিজেপি শাসিত রাজ্যে যেহেতু এনডিএ জোটে শরিক হচ্ছে ইডি এবং সিবিআই, তার জন্য রেডগুলো ওরা বন্ধ রেখেছে। যদি রেডটা ওখানে শুরু হয় না, দেখবেন বহু লোক সমুদ্রের উপর দিয়ে হাত দিচ্ছে, ওটা ছেড়ে দিন। দ্য পয়েন্ট রিমেন্স যে এই যে অ্যাকুইজিশনগুলো করা হয়, এতগুলো অপদার্থদের সংমিশ্রণে টিম পাঠানো হলো, ওদের প্রধানমন্ত্রী বলেন এই সেই টিম এসে খুঁজে পায় না। কিরাম টিম পাঠান আপনি? টিম ঠিকঠাক করে পাঠান। আসলে সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই ধরুন ইনফিল্ট্রেশন নিয়ে কি হচ্ছে, যোগী ভার্সেস অমিত শাহ হচ্ছে। যোগী বলছেন অমিত শাহ ব্যর্থ, কারণ ইনফিল্ট্রেশন হলেই অমিত শাহ মুখস্থ করেছেন অন্য সিলেবাস, এখানে সিলেবাস সম্পর্কে পাল্টে দিয়েছে। আপনি অন্য কথা বলে যাচ্ছেন, আপনার কাছ থেকে এই জিনিসটা তো এক্সপেক্ট করা যায় না। আপনি পয়েন্টে কথা বলুন না। পয়েন্টে আসছি আমরা, পয়েন্টেই কথা বলছি। এটা অন্য দিনের পয়েন্ট তো অস্বস্তিকর হয়ে যাচ্ছে। না না, আমার কোনো অস্বস্তি হয় না। বিজেপির এক নেতা কিছুদিন আগে দাঁড়িয়ে বললেন যে ওনাদের দলেরই প্রশ্ন হলে উত্তর দেব। বিজেপির এক দলের নেতা তার নিজের দলের লোকজনকে বলল কেন, একটু আমায় বুঝিয়ে বলুন। বিজেপির একজন বর্ষিয়ান নেতা যিনি একসময় রাজ্য সভাপতি ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন যে আমাদের দলে এমন বহু লোক আছে, বিজেপি দলে এমন বহু লোক আছে। বিজেপির একজন ফর্মার রাজ্য সভাপতি, যে সে ব্যাপার নয়, তিনি দাঁড়িয়ে বলছেন যে বিজেপি দলে এমন বহু লোক আছেন যারা ভীষণ টেন্টেড। কে বলছেন? বিজেপির ফর্মার রাজ্য সভাপতি বলছেন। বিজেপি দলের একজন খুব বরিষ্ঠ কর্মকর্তা, আমরা যেহেতু ব্যক্তি আক্রমণ করি না তাই নাম বলছি না, বাবা আপনারা করেন না, তার বিরুদ্ধে এনকোয়ারি করছে বিজেপির নিজস্ব টিম। তিনি সদর দপ্তরে একটা বড় পদে থাকেন, তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট নিয়ে তদন্ত করছে, বিজেপি তদন্ত ইনিশিয়েট করছে। মানে বিজেপি জানে এবং তাকে পদেও রেখে দিয়েছে। এবার এইটা যদি রেফারও করেন আপনি সিবিআই বা ইডি, কিন্তু যাবেন নাকি তার বাড়িতে? শরিক তো হবে, একসঙ্গেই তো আছে, দেওয়া নেওয়ার খেলা, তিকি টাকা ফুটবল। এ ওকে দিচ্ছে, জাবি দিচ্ছে, তাহলে তো এরকম আইন হলে ভালো, 30 দিন জেলে থাকলেই যাবে মন্ত্রিত্ব। আমাদের পয়েন্ট আমরা বলেছি যে এটা 15 দিন করুন, অসুবিধা নেই। নাম্বার 1 হচ্ছে যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে অফিসার রংফুলি অ্যারেস্ট করেছেন তারপরে সে অ্যাকুইটেড হয়েছে, তাহলে সেই অফিসারকে 2 বছর ডাবল টাইম জেলে থাকতে হবে। আপনি ভালো করে শুনেননি, আপনি ভালো করে শুনেননি। আচ্ছা, আপনি ভালো করে শুনেন। আচ্ছা ভালো, এটা আপনারা যে আমাদের বক্তব্য শুনছেন, অসুবিধা নেই, আপনাদের তো বলার মতো শোনার মতো কিছু নেই। আপনাদের বক্তব্য আমাদের বলে শুনুন, অসুবিধা নেই। আপনাদের নেতৃত্ব যা বলে শোনা যায় না, আমাদের তাই বরং শুনুন, ওটা বরং কাজে লাগবে। তো পয়েন্টটা হচ্ছে আমরা বলছি যে একটা পুরো সিস্টেমকে বাইপাস করে, একটা আলোচনা ছাড়া প্রত্যেকবার পার্লামেন্টকে বাইপাস করে, বিজেপি তো বলছে আপনারা পার্লামেন্টে আলোচনাই করছেন না, বাইরে হুজ্জুতি করছেন, হইচই করছেন। আলোচনা আপনি কার সাথে করবেন? প্রথম কথা হচ্ছে উনি চলে যাচ্ছেন অন্য জায়গায়। এরকম অভিযোগ সদরবদে আসছে, আমার কাছে বেশি আর 1.5 মিনিট সময় আছে, তোমাকে দেবো। এরকম তো অভিযোগ আসছে যে তৃণমূল সাংসদরা
আলোচনার প্রতিশ্রুতি দিয়েও হইচই করছে এরকম উনি ওরা বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেয়। আমরা কোনো প্রতিশ্রুতি আমরা রাখে না। প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদটা কিসের ব্যাপারে ছিল? যে বাংলা এবং বাঙালিকে নিরন্তর অপমান। আপনি পুরো তাই তো, তুমি বাংলাকে জিজ্ঞেস আপনি করলে কি উনি ডিফেন্ড চলে গেলেন করবেন, কোন উত্তরে? পুরো বাংলায় কথা আজকাল উনি বললে বাংলা বোঝেন আপনি না, বাংলাদেশি নয়তো বলে তোমার দাগিয়ে প্রশ্ন বুঝতে দেবেন। পারছে না, শুনতে সুতরাং পারছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দেখুন, কনস্ট্রাকটিভ ডেমনস্ট্রেশন তো হবে পার্লামেন্টে। পার্লামেন্ট তো কোনো এরকম ব্যাপার না, মিলিটারি একাডেমি নয়। আমাদের সাংসদরা কথা বলছেন, কথা বলেছেন, কথা বলবেন। লাস্ট 30 সেকেন্ড সদরপতি, লাস্ট 30 সেকেন্ড। না না, তুমি তো জিজ্ঞেস করলে যে এসআইআর বা যে অ্যামেন্ডমেন্ট নিয়ে তৃণমূল কেন আলোচনা করছেন। উনি চলে গেলেন বাংলা বাঙালিতে। এবার বাংলা বাঙালি করতে গিয়ে অ্যাকচুয়ালি যে পশ্চিমবঙ্গের মানুষ যারা খেতে পায় না, যারা রাস্তায় চলতে পারে না, যারা অসুস্থ শরীরে বা ডাক্তারের কাছে পৌঁছতে পারে না, সেইগুলো নিয়ে তাদের কারো কোনো বক্তব্য নেই। তারা বাঙালি নয়। যে মেয়েরা এখানে রেপ হচ্ছে আমাদের তারা পয়েন্টটা বাঙালি হচ্ছে, নয়। যারা আমাদের এইখানে পয়েন্ট হচ্ছে যে অসম্মানিত হচ্ছে তারা বাঙালি নয়। যেখানে ওরা আসাম চলে গেল থেকে দিল্লি, হরিয়ানা, NRC নোটিশ বাঙালি পাঠিয়ে নিয়ে দেওয়া মাথা হচ্ছে ব্যথা করে কুচবিহারের নাটক লোককে, করছে। এদিকে অভিষেক বলছে রাজবংশী ব্যানার্জি আমার ভাই। কোথাও কোনো জিনিস এরপরে মানতে চায় না। আপনার মমতা যারা ব্যানার্জি বিজেপির সাংসদ, কিচ্ছু আমার মানতে সময় না। একদম শেষ, ভাষা- আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সদরপতি, অনেক ধন্যবাদ প্রসূনদা। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।